আজ মকর সংক্রান্তি, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। ধর্মকর্ম মানুষ করছেন আর তার সঙ্গে রাজনীতিও ফুল সুইংয়ে ময়দানে নেমে পড়েছে ধর্মের বর্ম পড়ে। আর তাই নিয়েই আজকের প্রথম অংশে আমরা আলোচনা করব। আমার সঙ্গে কারা আছেন আমি আলাপ করানোর আগে চলুন কয়েকটা ছবি দেখাই। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখাই আগে। সেখানে আম জনতা যেমন রয়েছেন, ডুব দিচ্ছেন, তেমনি রাজনীতিকরাও নেমে পড়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন, তিনি ডুব দিচ্ছেন। আমরা দিলীপ ঘোষকে তো আগেই দেখেছি, মানে গঙ্গাসাগর চলাকালীন তিনি গিয়েছিলেন। এদিকে গতকাল থেকে বিভিন্ন মন্দির সাফাই কাজ শুরু হয়েছে, প্রধানমন্ত্রী সেরকমই নির্দেশ দিয়েছিলেন। মানে কোনো দিকেই আটকে নেই রাজনীতিকরা, সবাই দল নির্বিশেষে, অন্তত দুই ফুলের সদস্যরা দল নির্বিশেষে তারা নেমে পড়েছেন। এই যে মন্দির সাফাইয়ের কাজ, বিজেপির বিধায়ক, এমপি, নেতারা মন্দির সাফাই করছেন, মন্দির পরিষ্কার করার কাজ করছেন। কারণ নির্দেশ, রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত মকর সংক্রান্তি থেকে এই সাফাই অভিযান চলবে। শুভেন্দু অধিকারীকে দেখছেন, সুকান্ত মজুমদারকে দেখছেন, নির্দেশ মতো তারা সবাই কাজ করছেন। মানে যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এমনি মকর সংক্রান্তিতে ঠান্ডাটা জমেছে, তার পাশাপাশি কিন্তু ধর্মের হাওয়াও বইছে বাংলার রাজনীতিতে। তা খুবই স্পষ্ট। জেপি নাড্ডা ওই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন, কোনো একটা মন্দিরে তিনিও পরিষ্কার করছেন। তো এই ধর্ম হওয়ার প্রয়োজন হচ্ছে কেন? দুপুর দুটো এই প্রশ্নটাই করছি। উন্নয়ন রয়েছে, তারপরে রাজ্যের শাসক তৃণমূলকে আক্রমণ করার জন্য রয়েছে দুর্নীতি, চুরি শব্দগুলো। তার মধ্যে এত ধর্মের বর্ম কেন পড়তে হচ্ছে? দুপক্ষকেই কেন পড়তে হচ্ছে? কিসের প্রয়োজন পড়ছে? চলুন এই নিয়ে আলাপ আলোচনা করি। যখন আমি এইসব ছবি আপনাদের দেখাচ্ছি তখন একটু আগে খবর এলো শাহজাহান কেন সারেন্ডার করছেন না, প্রশ্ন তুললো এবার কোর্ট। রাজ্যপাল চাপ দিচ্ছিলেন, বিরোধীরা চাপ দিচ্ছিল, এবার কোর্ট এই প্রশ্ন তুলে দিল। শওকত মোল্লা ওদিকে 58 জনের ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয়েছে, স্বীকার করে নিল এসএসসি। সব মিলিয়ে কোথাও কি ধর্মই বাঁচাবে মানে এই সমস্ত জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে? চলুন এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা আগে সেরে নিই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন শতরূপ ঘোষ, তার পাশে ঝন্টু বড়াইক, আমার ডান দিকে অনিন্দ্য সিনহা রায় এবং অঙ্কন দত্ত, বাইরে থেকে রয়েছেন অরিন্দম আচার্য। প্রত্যেককে স্বাগত। আমি এই ধর্ম এবং রাজনীতি মিলেমিশে যাচ্ছে কেন, মেলানো হচ্ছে কেন, এই প্রশ্নের উত্তর একটা পাওয়ার চেষ্টা করেছিলাম। ডক্টর সুভাষ সরকার, বিজেপি নেতা, এমপি, শুনুন কি বলছেন। এই রাম মন্দির সময়কে কেন্দ্র করে যেমন সমস্ত মন্দিরে সাফাই হচ্ছে, তেমনি রাজনৈতিকভাবে তৃণমূলকে একেবারে সাফাই করে দেওয়া হবে এই লোকসভা নির্বাচনে। তার কারণ তারা এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতি করার জন্য পুরো সাফাই হয়ে যাবে। সুভাষবাবুর বক্তব্যে তো এই প্রশ্নটাই করতে চাইছি যে এত যখন দুর্নীতি হাতিয়ার আছে তাহলে সাফাইয়ের দরকার হচ্ছে কেন? আরও একটা ছবি দেখুন, কেঁদুলির মেলা মকর সংক্রান্তি উপলক্ষে, সেখানেও মানে দিকে দিকে ধর্মের হাওয়া বইছে। সেখানে আবার ফিরে এসেছেন, বীরভূম থেকে কোথাও যেন উবে গিয়ে আবার কেঁদুলির মেলায় ফিরে এসেছেন কেষ্টমণ্ডল। দেখুন বেশ বড় ছবি, পোস্টার, ব্যানার, তোরণে কেষ্টমণ্ডল আবার বারবার রাজনীতি আর ধর্ম হাতে হাত ধরে ফেলছে কেন? ঝন্টু বড়াইকে দিয়ে শুরু করবো। ঝন্টুবাবু, দেখো, রাজনীতিতে ধর্মের এই অনুষঙ্গটা মুখ্য হওয়ার একটা বড় কারণ হচ্ছে যখন রাজনীতিবিদরা তাদের ইস্যুর থেকে সরে দাঁড়ায়। ধরো একটা সময় ছিল, আমরা এখনও পুরনো দেওয়াল লিখনগুলো দেখতে পাই, যে শিল্প কয়টা করেছি, রাস্তা তৈরি হয়েছে কি না, অপোনেন্ট বলছে রাস্তা তৈরি হয়নি, শিল্প হয়নি, কর্মসংস্থান হয়নি, এত বেকার সমস্যা। এই জায়গাগুলো কিন্তু আজকে আলোচ্য বিষয় নয়, বেশি দিন নয়, আজ থেকে 1 দশক আগেও আমরা দেখেছি। আমি দার্জিলিং জেলার একটা ভোটের সরাসরি প্রত্যক্ষ হয়েছিলাম 2009-এ। সেই সময় দেওয়াল লিখনগুলো হচ্ছে দুটো পক্ষে, তখন বামফ্রন্ট এই রাজ্যের ক্ষমতায়, যে শিল্পায়ন হবে, আমরা ট্যুরিজম আনবো, অমুক জায়গায় শিল্প হবে, আমরা আইটি হাব করেছি, অপোনেন্ট বলছে আইটি হাব হলে সেখানে কর্মসংস্থান হবে, কিন্তু আজকে হ্যাঁ কৃষি ভিত্তিক শিল্প। বামেদের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই স্লোগানগুলো আমরা দেখছি। রাজনীতির চর্চাটা একটা ভালো জায়গায় ছিল। 1 দশকের মধ্যে চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো মন্দির। কে কত মন্দির তৈরি করবে আমি বলছি না, দেখুন মন্দিরের এই 80 দশকের শেষের থেকে মন্দির একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা রাজনীতির মুখ্য চরিত্র হয়নি। অর্থাৎ যে সংবিধানের যেই ক্লজটায় পরিষ্কার বলা হচ্ছে, যে সংবিধানে 51 এ ধারায় পরিষ্কার, যে উপধারায় পরিষ্কার বলা আছে, এই উপধারাটায়
যেখানে বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে সমাজ তৈরি করার কথা বলা হচ্ছে বারবার, সেখানে রাজনীতিবিদরা যখন সারফেসে এই ধরনের অরাজনৈতিক ইস্যুগুলোকে তুলে দিচ্ছে, তখন বুঝতে হবে মানুষের মুখ্য যে উপজীব্য বিষয়, মানুষ বেঁচে থাকার যে দিকগুলো, সেগুলো কোথাও যেন মানে সেকেন্ডারি হয়ে দাঁড়াচ্ছে। প্রয়োজন হচ্ছে কেন? মানে ধরুন ভগবান রাম, তিনি তো এখন রাজনীতির আঙিনায় রয়েছেন। মানে আমরা জানি না, ভগবান রাম তো এখন তাকে ঘিরে রাজনীতি, একটা মন্দির তাকে ঘিরে রাজনীতি, একটা মেলা তাকে ঘিরে রাজনীতি, ধর্ম এবং রাজনীতি। আমি আসবো আবার। অঙ্কন, কি মনে হয় আপনার, কেন এটা করতে হচ্ছে বলুন তো? কে করছে আপনি বলুন? বিজেপি ধরুন বিজেপি এত মন্দির করছে। ইনফ্যাক্ট আমরা পুরীর শঙ্করাচার্যের মন্তব্য দেখলাম যে যেটা হচ্ছে সেটা না আপনি মন্দির হচ্ছে না, বিরোধীরা বলছে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। কেন? না আপনি মন্দির বলছেন। আমরা তো প্রথম দিন থেকে, মানে আমাদের পার্টি যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে 1980 সাল থেকে আমরা বলছি যে ভারতবর্ষের সাংস্কৃতিক চেতনা, ভারতবর্ষের ভারতীয় সভ্যতার যে পরিচয়, যেগুলোকে আমরা দেখেছি বিদেশি শক্তির দ্বারা আহত হতে, ধ্বংস হতে, সেগুলোর আমরা পুনরুদ্ধার করব। আমরা তো এই কথাটা বলেছি। কিন্তু আমরা কি শুধুমাত্র রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করেই নির্বাচনী রাজনীতিতে যাই? আমাদের কি আর বক্তব্য নেই? গতকাল আপনি দেখেছেন যে অটল সেতুর উদ্বোধন হচ্ছে, সেটা কি গতকাল না পরশু? হ্যাঁ, গত পরশু, আমি সেটাই বললাম, গত পরশু অটল সেতুর উদ্বোধন হচ্ছে, সেটা কি উন্নয়নের দ্যোতক নয়? আপনারা দেখতে পেলেন যে আগামী পরশুদিন মানে আরও ৭১,০০০ মানুষকে রোজগার মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। সেটা কি রাজনীতির মানে আমাদের উন্নয়নের দ্যোতক নয়? আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো একটা পার্ট, আমাদের রাম মন্দিরের সংকল্প আমাদের 1980 সালে ছিল, সেটা আমরা আজকে পালন করছি। এবং আমাদের জীবন, ভারতীয় জীবনযাত্রার সাথে, জীবন ধারণের সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। সেখানে রাজনীতিবিদদের যদি সেখানে ধার্মিক অনুষ্ঠান পালন করেন, আচার এই কথাটা খুব ক্লিশে, তবুও বলতে হয়, ধর্ম কে পালন করবেন, কে মানবেন, কিভাবে মানবেন, এ তো ব্যক্তি ঠিক করবেন। যিনি মানবেন তিনি ঠিক করবেন। রাজনৈতিক দল ঠিক করে দেবে, রাষ্ট্র ঠিক করে দেবে? কোন রাজনৈতিক দল আপনাকে কি ঠিক করে দিয়েছে বলুন তো? কোন রাজনৈতিক দল? ধরুন এই যে আপনি বলছেন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের সঙ্গে, কারোর ইচ্ছা করতেই পারে তিনি ধর্মাচরণ এভাবে করবেন না, সে তো রয়েছে, বা তিনি করবেন না। সে তো আমাদের প্রাচীন সংস্কৃতিতে অনেক কিছু রয়েছে। কেউ সাকার ব্রহ্মে বিশ্বাসী, কেউ নিরাকার ব্রহ্মে বিশ্বাসী, কেউ আবার ঈশ্বরবাদে বিশ্বাসী নয়, এটাও তো আমাদের মধ্যে রয়েছে। সেটার মধ্যে তো আপনাকে কেউ এখান থেকে জোর করছে নাকি যে আপনাকে রাম মন্দির যেতেই হবে? আপনাকে কেউ জোর করেছে? সে তো কেউ জোর করেনি। আমি একটা জিনিস অ্যাড করে দিই, আমাদের সংবিধানের 25 থেকে 30 এই ধারার ক্লজে যেমন ধর্মনিরপেক্ষতার কথাটা আছে, আবার বলা আছে ধর্মের স্বতন্ত্র স্বাধীনতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতার এই সংজ্ঞাটাই আজকের রাজনীতিবিদরা ভুল ব্যাখ্যা দেয় পিউ, যেখানে পরিষ্কার লেখা আছে ধর্ম নিরপেক্ষতা মানে কোনো পলিটিক্যাল পার্টির নেতাকে ঘোমটা পরে, হিজাব পরে কোনো ধর্মের দুয়ারে গিয়ে ঘোরা নয়। তা সরকার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিক তাদের 25 থেকে 30 নম্বর ধারায় ধর্মচারণ করবেন স্বাধীনভাবে। রাষ্ট্র খালি দূর থেকে অবজার্ভ করবে, তাদের মধ্যে যেন কোনো বৈরিতা তৈরি না হয়। আজকের এই রাজনীতিবিদরা ধর্মটাকে, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটাকে পাল্টে দিয়ে কার্যত ধর্মটাকে ব্যবসায় পরিণত করে তাদের রাজনীতির ইস্যুগুলোকে তাজা করছে, ফায়দা তোলার চেষ্টা করছে। কোথাও ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা, আমি বিজেপির ভিউটা নিলাম। অঙ্কন বললো, আমি অনিন্দদাকে জিজ্ঞেস করি হঠাৎ কি হলো বলুন তো? বিজেপির না হয় রাম মন্দির এজেন্ডা, অঙ্কন একদম ঠিক বলছে, ওদের ইশতেহারে বছর বছর লেখা থাকে রাম মন্দির, ফাইনালি ওরা করছে লোকসভার আগে। তৃণমূলের কি দরকার পড়লো? মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছেন যখন, লম্বা চওড়া তালিকা দিচ্ছেন কোন চাকলা মন্দিরে কত দিয়েছেন, পুরীর মন্দিরে কত, দীঘার মন্দিরে কত খরচ হবে, এমনকি বলতে গেলে পাড়ায় পাড়ায় শীতলা মন্দিরে তৃণমূল সরকার কিভাবে উন্নয়নের কাজ করছে তার খতিয়ান। কেন, কি দরকার পড়ছে? আপনি শুধু এইটুকু মধ্যে দেখলেন মন্দির এবং পাড়ায় পাড়ায় মন্দির দেখলেন, মসজিদের কথাটা আপনি উল্লেখ করলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির, মসজিদ দুটো বা গির্জা সবগুলোকে সমানভাবে দেখেন, উনি ওটাকে নিয়ে রাজনীতি করেন না, কথাটা মানতে হবে। এই যে বলছিলেন না আপনি কপি বুক উত্তর আমি চাই না, এক মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিনের তোষণের রাজনীতি এবং মাইনরিটি ভোট ব্যাংক এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তিনি নিজে অস্বীকার করেন না এটা ভোট ব্যাংক। দেখুন আজকের দিনে ভোট ব্যাংকের চশমা ছাড়া কোনো রাজনীতি কিচ্ছু দেখেন না। যদি এক মিনিট, মমতা নিজে অস্বীকার করেন না যে মাইনরিটি ভোট তার সঙ্গে রয়েছে, কি এমন প্রয়োজন পড়ছে মন্দিরের খতিয়ান মমতাকে দিতে হচ্ছে প্রেস কনফারেন্সে বসে? কি প্রয়োজন?
আপনাকে বলছি, আপনি আমি আবার বলছি মন্দির দিতে হতো না এতদিন। আমি প্রশ্নটা রিপিট করছি, এখন কি প্রয়োজন পড়ছে রাম মন্দির কাউন্টার করতে? না না, রাম মন্দিরের কাউন্টার আমরা করতে চাইছিলাম। আপনি বলছেন না বিজেপির এজেন্ডা রাম মন্দির, তাহলে বিজেপির যদি এজেন্ডা রাম মন্দির হয়ে থাকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 তারিখে সবাইকে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেন কেন রাম মন্দিরের জন্য? সেটা বিজেপির এজেন্ডা নয়, ওটাকে মানে দেশের একটা এজেন্ডা হিসেবে করে ফেলেছে। বিজেপির এজেন্ডা বিজেপি চাইছে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে? আলাদা জিনিস। আরে প্রধানমন্ত্রী কি চাইছেন আপনি? আমি জিজ্ঞাসা করিনি তৃণমূল কি চাইছে। তৃণমূলের কথা বলছি আমি, আপনাকে বলছি তৃণমূলের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 24শে ডিসেম্বর রাত্রিবেলা গির্জাতেও যাচ্ছেন, সেখানে সম্মান জানাচ্ছেন। আপনারা যখন বলছেন মানে মুসলিমদের অনুষ্ঠানে যাচ্ছেন, গির্জাতেও যাচ্ছেন, কিন্তু আবার হিন্দুদের অনুষ্ঠানেও যাচ্ছেন। 22 তারিখের জন্য রামের কোনো উৎসব বা কেউ অনুমতি চাইলে পুলিশ আবার সেখানে আটকাচ্ছে কালীঘাটে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে রামের অনুষ্ঠানে অনুমতি দিচ্ছে না। দুটো আপনাকে একটা জিনিস আলাদা করতে হবে, কে কিভাবে ধর্ম পালন করবে সেটা তার নিজস্ব ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথাই বলেছেন, ধর্ম যার যার নিজের উৎসব সবার, তাতে কাউকে না না কোনোদিন পারমিশন নেওয়া হয় না। আপনারা কথা বলছেন, আপনারা রামনবমীতে আবহাওয়া তৈরি করেন। আজকে পুরী শঙ্করাচার্য কি বলছেন? দাঁড়িয়ে দেওয়া হচ্ছে উনি নাকি কংগ্রেসের শঙ্করাচার্য। আপনারা দেখছেন তো এই ধর্ম শুধু রাজনীতির ধর্ম। শতরূপ কেন আসবো শতরূপ। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যেটা অঙ্কন বললো, আমি একটা কথা প্রথমেই বলবো, বিজেপির কিন্তু এই প্রশ্নে, আমি হাজার বিজেপি বিরোধী হই, কিন্তু বিজেপির এই প্রশ্নে ট্রান্সপারেন্সি আছে। ওরা প্রথম দিন থেকেই বলে এসছে যে আমরা রিলিজিয়ান বেসড ন্যাশনালিজমে বিশ্বাসী। এবার কেউ সেটাকে সমর্থন করে ভোট দিতে পারেন, কেউ না করতে পারেন। বেশিরভাগ মানুষ আপাতত বলতেই পারি যে এটাকে সমর্থন করে ভোট দিয়েছেন গত লোকসভায়, এই নিয়েও কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস কখনো ভোটে জিতে আসার আগে বলেনি যে আমরা সরকারের টাকায় দীঘায় মন্দির তৈরি করব। ওরা ভোটে জিতে আসার পরে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমি একটা কথা, আমি এটা প্রসঙ্গে আসার আগে জাস্ট একটা কথা বলি, শঙ্করাচার্য খালি পুরীর নয়, আমার ভারতের 4টে পীঠের শঙ্করাচার্য জানিয়েছেন তারা এক হচ্ছে 22 তারিখ যাচ্ছেন না, এবং তারা স্পেসিফিক্যালি বলেছেন তাদের না যাওয়ার কারণটা হচ্ছে মন্দির উদ্বোধন নিয়ে কেন্দ্রের সরকার বিজেপি ইলেকটোরাল পলিটিক্স করছে, লোকসভা ভোটের প্রচার করছে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। এটা কোনো সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল কেউ বলছে না, 4টে পীঠের শঙ্করাচার্যরা বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয়, দেখো এখানে দাঁড়িয়ে আমরা অনেক তর্ক করতে পারি, কিন্তু এটাও ঘটনা আমরা সবাই জানি। 2.5-3 মাস ধরে রাস্তাঘাটে, চায়ের দোকানে, অফিসে, বাজারে আলোচনা হচ্ছে যে জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধন হবে, মোদী উদ্বোধন করবে, তার কদিন পরেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে লোকসভা ভোটের। ওই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে ভোটে নেমে পড়বে। এবার কে করছে, সে ঠিক করছে কি ভুল করছে আমরা জানি না, কিন্তু এইটা যে রাস্তাঘাটে বাসের ট্রামে আলোচনার বিষয়, এটা কিন্তু ভাই যারা এই সমাজে বেঁচে আছে আমরা প্রত্যেকে জানি, এটাকে নিয়ে তর্ক করে লাভ নেই। 3 নম্বর কথা আমি বলছি যে দেখো আজকে এই পশ্চিমবাংলাকে নিয়ে যে কথা হচ্ছে, তুমি একদম সঠিক কথা বলেছো পিউ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে একটা বেআইনি সিদ্ধান্ত নিয়েছিলেন, পরে ওটাকে যখন মামলা করে আটকানো হলো তখন ওয়াকফ ভোটের নামে চালালেন। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন মসজিদের ইমামরা সরকারের টাকা থেকে ইমাম ভাতা পাবে মাসে মাসে, সেই সিদ্ধান্ত হাইকোর্ট আটকালো। তারপরে ওরা বললেন যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যাবে, ওই ঘুরিয়ে আলটিমেটলি সরকারি টাকা ইমামদেরকে দেওয়ার ব্যবস্থা করলেন। এইটা করতে গিয়ে দুর্গাপুজোর ভাসান বন্ধ থাকবে, কেননা মোহরমের তাজিয়া বেরোবে। এই ধরনের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন, নিজের ওপর একটা দাগ ফেললেন যে উনি হচ্ছে একটা ধর্মের পক্ষে, হিন্দু ধর্মের মানুষের বিরুদ্ধে বা হিন্দু ধর্মের উৎসবের বিরুদ্ধে। 2019-এ তার একটা হচ্ছে পরিণতি ওনাকে পেতে হলো লোকসভার পরে। তারপর অকাতরে শুরু করলেন সরকারের টাকায় দীঘায় মন্দির তৈরি, পুজো কমিটিকে টাকা দেওয়া ইত্যাদি ইত্যাদি। এটাকে ব্যালেন্স করতে হবে। করতে গিয়ে যেটা হলো পিউ, পশ্চিমবঙ্গ সরকারের টাকায় ইমামের ভাতা পাওয়া উচিত নয়, পশ্চিমবঙ্গের সরকারের টাকায় দীঘায় মন্দির হওয়া উচিত নয়, পশ্চিমবঙ্গের সরকারের টাকায় কোথাও যদি কোনো গির্জাতে একটা ইটও পাতা হয়ে থাকে সেটাও হওয়া উচিত নয়। আমি পরিষ্কার এটা বলছি, সরকারের এটা কাজ নয়। বামফ্রন্ট সরকার 34 বছর সরকার চালিয়েছে, কোনো দিন তখনও দুবার এরকম হয়েছিল যে ভাষার মানে বিজয়া দশমী এবং মহরম একই দিনে, এবং এক বছর এরকম হয়েছিল যে দশমীর পরের দিন মহরম। কোনোদিন এরকম হয়নি যে বামফ্রন্টকে বলতে হয়েছে যে মহরম বন্ধ থাকবে, ভাষা না হবে, কি ভাষা বন্ধ থাকবে, মহরম হবে। এটা সরকারের কাজ নয়। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইমাম ভাতার পাল্টা রাজনীতি করতে গিয়ে যে করলেন যে পুজো কমিটিগুলোকে 70,000 টাকা করে দিতে হবে, এখানে এই মন্দির তৈরি করতে হবে, সেই করতে হবে, করতে গিয়ে যে পরিণতি হলো পিউ, তোমাকে বলি, এবছর আমাদের রাজ্যে ছাত্র যুব উৎসব হয়নি, তোমরা খুব ভালো করে জানো। জঙ্গলমহলে বিশেষ করে আদিবাসী পরিবারের ছেলে মেয়েদের খেলাধুলোর উন্নতির জন্য, তাদেরকে সামনে তুলে আনার জন্য যে জঙ্গলমহল উৎসব,
ফুটবল টুর্নামেন্ট, এবছর হয়নি, সরকারি নোটিফিকেশন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো, জেলায় 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 যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা খেলাধুলো করবে, তারা মাঠে গিয়ে খেলবে, ময়দানে গিয়ে খেলবে, শরীরচর্চা করবে, তারা স্পোর্টসে উন্নতি করবে, বাংলার মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। এত বড় স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার যার দিকে তাকিয়ে থাকে, সাংস্কৃতিক কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইস্যুর ওপর ডিবেট করবে, কুইজ করবে, ছাত্র যুব উৎসব, এই যেগুলো সরকারের করণীয় কাজ, তার টাকা নেই ভাড়েমা ভবানী। কেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিয়ে হচ্ছে ইমাম ভাতা দিয়েছেন, এই টাকা দিয়ে পুজো কমিটিকে টাকা দিয়েছেন। আর আমার শেষ কথা, জানি না, হ্যাঁ, কিন্তু কিছু প্রয়োজনীয় এটা করতে গিয়ে এটা এবং আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখো তোমাদের যেটা প্রতিবেদনে দেখালে যে জয়দেবের মেলায়, কেতুলির মেলায় অনুব্রত মণ্ডল জেলে বসে আছে, একটা চুরির দায়ে, তার ছবি আছে। প্রশ্নটা দেখো, আমি এইভাবে দেখছি এটাকে, কে জেলে আছে কে জেলের বাইরে আছে তার প্রশ্ন না। অনুব্রত মণ্ডল যদি জেলের বাইরেও থেকে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলের বাইরেও থেকে থাকেন, কোনো রাজনৈতিক নেতার ছবি জয়দেবের মেলায়, কেতুলির মেলায় থাকবে কেন? এটা কবেকার বাউলেরা, কেন গঙ্গাসাগরে মানুষ ওখানে যাবেন, তার একটা ধর্মীয় বিশ্বাস থাকে, শোভন চট্টোপাধ্যায় যেতে পারেন, দিলীপ ঘোষ যেতে পারেন, যে ইচ্ছে যেতে পারেন, তাতে কোনো অন্যায় নেই। ওইখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থাকবে? পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর হোর্ডিং হয়, যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা ওখানে মমতা ব্যানার্জির এত বড় ছবি, যেখানে গণেশের থাকার কথা ওখানে পাড়ার কাউন্সিলরের ছবি। কেন এই জিনিস হবে? এই যে একটা সামাজিক দখলদারি, আমরা তো কয়েক বছর আগে অবধি গণেশ পুজো পাড়ায় পাড়ায় আমরা সত্যি দেখি না, ছোটবেলা থেকে শুধু সরস্বতী পুজো পাড়ায় পাড়ায় দেখে আমরা বড় হয়েছি। এখন গণেশ পুজো হয়, এইবারে মকর সংক্রান্তি ঘিরে যা হচ্ছে, সত্যি মানে এতটা প্রকট তার প্রকাশ সত্যি আগে কখনো দেখিনি। আমার একটা প্রশ্ন আছে, এখানে অরিন্দম বাবু আছেন। ধরুন একটু আগে, আমি খবরটা আরও একবার পিসিআরকে চালাতে বলবো, একটু আগে বিচারপতি জয় সেনগুপ্ত শাহজাহান কেন সারেন্ডার করছে না প্রশ্ন করলেন। ছবিগুলো আপনাদের দেখাবো, শঙ্কর আড্ড রিলেটেড আরও 4টে জায়গায় ইডিয়া হানা দিয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো সেই ছবি। 4টে জায়গায় ইডির হানা এবং একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন যে শাহজাহান সারেন্ডার করছে না কেন। অস্বস্তি প্রতিদিন, হয় কোর্টে, না হলে রাজনৈতিক মহল থেকে, না হলে রাজভবন থেকে। আমি এ রাজ্যের শাসকের কথাই যদি ধরি, এই অস্বস্তিগুলোকে কাটানোর জন্য কোথাও একটু ডিফারেন্টলি মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া, তাতে কি কোথাও ধর্ম হেল্প করছে? রাজ্যে সুশাসন নিয়ে প্রশ্ন, রাজ্যে দুর্নীতি, চুরি একদম ভরে গেছে, বারবার অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ। অরিন্দমবাবু, আপনার কি মনে হয় এগুলো ধর্ম আসলে একটা বর্ম যেটা ঢেকে রাখতে পারে সবকিছু থেকে? আজকে আমি টিভিতে দেখছিলাম যে হাইকোর্টের বিচারপতি যে রিমার্কস গুলো করেছে, এইটাই ছিল স্বাভাবিক। এইটা যে কোনো বিচারপতিরা তো শিক্ষিত মানুষ, সাধারণ মানুষের এই প্রশ্নটা। আপনাকে একটু বলি, দেখুন আমার আজকে মনে আছে সারদা কেসে 14/4/2013 যখন হয়েছিল, সুদীপ্ত সেন কাশ্মীর থেকে অ্যারেস্ট হলো, আর ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট হয়েছিল কিছু অরবিন্দ চৌহান এবং দেবযানী মুখার্জি। কত দিনের মধ্যে? 9 দিনের মধ্যে। আপনি আমাকে বলুন, এই যে 5 দিনের মধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছে। আমি আপনাদের থ্রু দিয়ে একটা বার্তা দিতে চাই যে 4 জনের মধ্যে একজনের মা বলছে আমার ছেলে ভাত খাচ্ছিল, মিথ্যা কথা হতে পারে। যদি আজকে টাওয়ার লোকেশনটা ট্রেস আউট করে যে একটা টাইম অফ কমিটিং ক্রাইমস, তাদের কোথায় এটা আজকে বোঝা যায়। আজকে আপনি আমাকে বলুন যে কেন্দ্রীয় সংস্থা একটা ইনভেস্টিগেশন করতে গেছে, তারা পর্যন্ত অ্যাসল্টেড হয়ে গেছে। আজকে যে ইনভেস্টিগেশন করেছে, আমি এখনো আশাবাদী মিস্টার রাজীব কুমার, উনি কিন্তু আজকে ডিজি। আজকে এতদিন হয়ে গেল, আমি নিশ্চয়ই জানি উনি নিশ্চয়ই একটা ভালো কাজ করবেন, কিন্তু হাইকোর্ট যে রিমার্কসটা পাস করেছে এটা একেবারে কারেক্ট করেছে। কারণ আজকে যদি আপনাকে একটু বলে রাখি, অনেকে খুব চেঁচামেচি করে, সিবিআই কে না দিলে এনআইএ আসতে পারবে না, সিবিআই তদন্ত করতে পারবে না, ইডিও তদন্ত করতে পারবে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 20 এখানে কিন্তু এই যে আমি যে আসামি হয়ে যে আমাদের পুলিশের কাছে যে আজকে বক্তব্য রাখি, এমন কোনো বক্তব্য রাখবো না যে বক্তব্যে আমি জড়িয়ে যাব, সেটা কিন্তু ওখানে স্কোপ আছে। কিন্তু এই ইডি এবং সিবিআই এর কাছে নেই সেই স্কোপ, এখানে কিন্তু হিট করে সেটা। অতএব এই ক্ষেত্রে এত বড় একটা তদন্ত, এইরকম ভাবে একটা অ্যাসল্ট হয়ে গেল, সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, আজকে ঘুমিয়ে আছে ইনভেস্টিগেশন। ইজ ইট দ্য ইনভেস্টিগেশন? আপনি আমাকে বলুন। ইনভেস্টিগেশন হচ্ছে একটু আনার, সত্য ঘটনাটা জানা। আজকে এত বড় ঘটনা, আজকে আপনি আমাকে বলুন তো, যারা ঢুকতেই পারলো না, একটা কমপ্লেনে তার নাকি 1,40,000 টাকা চুরি হয়ে গেল। এইগুলো হাস্যাস্পদ নয়? রাস্তাঘাটে মানুষদের একটু জিজ্ঞাসা করুন তো, বিচারপতি যে কথাগুলো বলছে এগুলো তো সাধারণ মানুষের বক্তব্য। আজকে কে শাহজাহান আমার দেখার দরকার নেই, যদি সে যদি আজকে আশীর্বাদপূর্ণ না হয়, এত বড় হিম্মত রাখে যে আজকে 2019-এর যে আজকে এখান থেকেই তো প্রশ্নগুলো জেনারেট করে। ধরুন সুকান্ত মজুমদার গিয়ে মন্দির ঝাঁট দেবেন,
বা শোভনদেব চট্টোপাধ্যায় গিয়ে মকর সংক্রান্তিতে ডুব দেবেন, কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। তারা করতেই পারেন, তারা তাদের বিশ্বাস অনুযায়ী করতেই পারেন, কিন্তু সেটাকে টেনে এনে রাজনীতির আঙিনায় ফেলা কেন? সমস্যাটা এখান থেকে তৈরি হয়, প্রশ্নগুলো এখান থেকে আসে। জন্টুবাবু। হ্যাঁ, প্রথমেই আমি তোমায় বলি যে নতুন ভারতের স্বপ্ন তো নেহেরু দেখেছিলেন, স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী। তিনি শিল্পায়নকে নতুন উন্নয়নের মাপকাঠি ধরেছিলেন। আমার পুরো খেয়াল আছে, একটা জায়গায় আমি পড়ছিলাম, তৎকালীন মুখ্য সচিব একটা আত্মজীবনীতে লিখেছিল যে তৎকালীন সোমনাথ মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতি গিয়েছিলেন বলে একদম স্পেসিফিকভাবে চিঠি করেছিলেন জওহরলাল নেহরু। আসলে আজকের যারা শাসক, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের, তারাই কম্পিটিশনের যে ডেমোক্রেসিটা, তার জায়গায় ম্যাসকুলার ডেমোক্রেসিটাকে ভালো রকম ভাবে আদব করে নিয়েছে। বলতে আমি বলছি, আমার কথা পরে বলবে তুমি, না হলে তুমি খেয়াল করে দেখবে এই যে অরিন্দম বাবু বলছে, অরিন্দম বাবু পরিষ্কার একটা কথা উনি একদিন আলোচনায় ওনার সাথে উঠে এসেছিল যে যেখানে একজন আসামিকে না পাওয়া গেলে পুলিশের কাছে স্পেসিফিক নাগা চেকিংয়ে না পাওয়া গেলে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করা যায়, প্রোক্লেমেশন করা যায় তার প্রপার্টির, একটা স্টেপ হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী একের পর এক থানাগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ক্যালকাটা, এই তো ভাঙড়, একটু পরে দেখাবো ভাঙড় কলকাতা পুলিশ থামছে অশান্তি, কার্যত কারোর কোনো নজর নেই। থানাগুলোকে ভেঙে টুকরো টুকরো মানে আপনি কি বলছেন? দাঁড়ান বলতে প্রশাসনের কাজগুলোকে সুদৃঢ় করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিসেন্ট্রালাইজেশন করছে। কার্যত ডিসেন্ট্রালাইজেশন নামেই হচ্ছে, কাগজে হচ্ছে, যেটা হয়েছে কমিশনারেটগুলোতে, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক দপ্তর, নর্থ বেঙ্গলে, পুরুলিয়ায়, কার্যত এগুলো হচ্ছে লোক দেখানো কতগুলো আখড়ায় পরিণত হয়েছে। এগুলোতে আইনের শাসন নেই। পিউ তোমাকে বলি, এখানে যে আইনের শাসন 14 নম্বর ধারা আর্টিকেল না হয়ে কার্যত শাসকের আইন এখানে প্রিভিলেজ করছে। এবার আমি বলি, প্রথম কথা এখানে অনিন্দদা বললেন, শতরূপদাও বললেন, শতরূপদার কথা আমি বুঝি, কারণ ওনারা কমিউনিস্টরা প্রথম থেকেই বলছেন যে আমরা ধর্ম মানি না। কিন্তু আজকে অনিন্দদাদের আমি দেখলাম যে তারা একদম শঙ্করাচার্যের কথা তুলে আনছেন। তা মশাই, শঙ্করাচার্য, শৃঙ্গেরির শঙ্করাচার্য, দ্বারকার শঙ্করাচার্য তো স্বাগত জানিয়েছে এই রাম মন্দিরের উদ্বোধনকে, সেটাই কি বলবেন? আর আপনি যদি এক সেকেন্ড শঙ্করাচার্যদের নিয়ে না হঠাৎ শঙ্করাচার্যকে রাজনীতির ময়দানে করতেই পারেন রাজনীতি করে না, ধর্মকে নিয়ে আমি এক সেকেন্ড আসছি না, এক মিনিট। অনিন্দদাদের মানে এই কি করে আপনারা প্রশ্নটা তোলেন ধর্ম নিয়ে রাজনীতি, কি করে অনিন্দদারা এই প্রশ্নটা তুলছেন? কেন আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করিনি? কি বলছেন? হ্যাঁ বলছি, ঠিকই বলছেন। 700 কোটি টাকা কেন আপনি 30% পপুলেশন ভোট ব্যাংক থেকে গেছে, তারপরে বলছেন ধর্ম নিয়ে রাজনীতি করি না। না, আমরা ধর্ম নিয়ে করি না। আমি আপনাকে একটা কথা বলছি, একটা জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। ঠিক আছে বলছি যে 700 কোটি টাকা যে তুমি ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে মন্দির তৈরি করছো, এটা ভোটের আগে নির্বাচনী ইস্তেহারে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমরা ক্ষমতা এলে আপনাদের করের টাকা দিয়ে 700 কোটি টাকা দিয়ে দেব। তার মানে কি বলতে চাইছেন আপনারা? তার মানে আপনারা ডেভেলপমেন্টের যদি উন্নতি করার জন্য ওই টুরিস্ট ইন্ডাস্ট্রি মন্দির তৈরি করতে হবে, সেটা একটা প্রপোজ করা হয়েছে যেখানে একটা মন্দির করলে আরো টুরিস্ট বাড়বে, সেটা মন্দির তৈরি করতে হবে। এক্স্যাক্টলি আপনি দিয়ে দিতে পারছেন না, চাকরি দিতে পারছেন না, টুরিজম ডিপার্টমেন্টটা আরো উন্নতি করার জন্য বলুন যে আমরা ধর্ম নির্ভর রাজনীতি করছি। ধরুন, এটা নিয়ে ধর্ম ভাবা নয়, টুরিজম ডিপার্টমেন্ট থেকে আরো মন্দির তৈরি করে দিচ্ছে আপনার নেত্রী, বলছেন কি করে পারে? আচ্ছা, অঙ্কনকেও প্রশ্ন, ধরুন মন্দির সাফাই করতে যাচ্ছেন, সঙ্গে একটা ক্যামেরা নিয়ে যাচ্ছেন এবং সেটা ফলাও করে বলা হচ্ছে, প্লাস কেন্দ্রের মন্ত্রী বলছেন এই সাফাই অভিযান মানে তৃণমূল সাফাই অভিযান। আমাদের যিনি আপনি দেখালেন সুভাষ সরকার তার সঙ্গে মেশাচ্ছেন কেন? না সুভাষ সরকার আপনাকে বলেছিল, আপনাদের ক্যামেরাম্যানকে বলেছিল আমার সাথে এসো, বারণও তো করেন না বারণ কেন করতে যাবেন? এটা কি অদ্ভুত কথা? এটা আমার নিভৃত ধর্মাচরণ। উনি যদি না বলেছিলেন, এক সেকেন্ড বলেছিলেন, বিজ্ঞপ্তি দিয়েছিলেন না, কেন না বলবে আপনি? অদ্ভুত কথা। কারণ প্রচার হবে না, বলবেন দরকার রয়েছে, প্রচার চাই আপনাদের। হ্যাঁ, প্রচার চাই, ছবিটা তুলে ধরা চাই যে ভোটের আগে মন্দির সাফাই করছি। আপনি দায়টা আবার চাপিয়ে দেবেন, কিন্তু তৃণমূলেরও চাই, যেমন তৃণমূলেরও চাই ভোটের আগে মন্দিরে মন্দিরে টাকা দিচ্ছি, প্রচার চাই, তাই প্রেস কনফারেন্সে বলতে হয়। আজকে গঙ্গাসাগরের কথা বলি, গঙ্গাসাগর এবার উন্নতি করিয়েছে কেন?
কিসের কি জন্য উন্নতি করিয়েছে? করেছেন? গঙ্গাসাগরে আসতে যান, যাওয়া গিয়ে সাধুরা দেখে মার আসুন। খাচ্ছে। আপনি আপনার যান, আইন আপনি শৃঙ্খলার গিয়ে এমন দেখে আসুন। অবস্থা। এটাকে জাতীয় মেলা বলুন আগে। হয়েছে এবার দেখুন ও কথা আপনি হচ্ছে আপনারা উনি জান না মন্দির- প্রস্তাব দিন না। দিয়েছি। পুরীতে প্রস্তাব পুরীতে পাঠান আচ্ছা না। ঠিক আছে কোনো আচ্ছা অফিসিয়াল নোটিফিকেশন না, বা আচ্ছা, এবার কি বলবো? হ্যাঁ, করে যান, এই করে আচ্ছা আমি জানি না সুকান্ত এক মিনিট, সুকান্ত মজুমদারের একটা বক্তব্য, উনি যখন গঙ্গাসাগরে গিয়েছিলেন এবারে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা জাতীয় মেলার তকমা পাচ্ছে না, এটাকে দুয়ারানি করে রাখা হয়েছে। উত্তর কি দিয়েছিলেন জানেন সুকান্ত মজুমদার? আমি জানি না এক্ষুনি দেখাতে পারবো কিনা, একটু পুরনো বক্তব্য। জাতীয় তকমা কি করে পাবেন? নরেন্দ্র মোদী দুটো পোস্টার লাগাতে হবে, পতাকা লাগাতে হ্যাঁ হবে। এটা তো বিখ্যাত ঘটনা, তখন ওই নিয়ে অনেক ইয়ে হয়েছিল। আমি একটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে অনিন্দদা যেটা বললেন যে ওখানে মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর সঙ্গে ধর্ম নিয়ে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা উনি শুধুমাত্র ট্যুরিজমের জন্য করছেন। মানে ওনার কাছে ডাইনোসরের মূর্তি যা, জগন্নাথ দেবের মূর্তিও তাই। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কোনো সায়েন্স সিটিতে ডাইনোসরের মূর্তি তৈরি করা আর পুরীতে এই দীঘায় জগন্নাথের মূর্তি তৈরি করা ওনার কাছে একই ব্যাপার। এটা যদি অনিন্দদা বলে সুখ পান এবং যারা এটাকে বিশ্বাস করুন তাদেরকে শুভনন্দন, কিন্তু তার বাইরে আমার আর কিছু বলার নেই। দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমি জানি না এটা তোমাদের জায়গা থেকে বলতে কোথাও এথিক্যালি কোনো অসুবিধার জায়গা আছে কিনা, কিন্তু আমি যতদূর জানি প্রশ্নটা খালি ব্যক্তি সুভাষ সরকারের না, সুভাষ সরকার সহ বিজেপির যে নেতারাই যেখানেই যাচ্ছেন মন্দির পরিষ্কার করতে বা যা কিছু করতে, তারাই তাদের পরিচিত মিডিয়া ইত্যাদিকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন যে এই সময় এটা করা হবে, যদি পারেন আপনারা কভার করবেন। তার মধ্যেও হয়তো কোনো অস্বাভাবিকতা নেই। এটা আমরাও যখন কোনো মিটিং মিছিলে যাই, আমরা পরিচিত মিডিয়া হাউস তোমাদের সবাইকে জানাই, ওনারা হয়তো মন্দির পরিষ্কার করতে যাওয়ার সময় জানাচ্ছেন। এটা দেশের প্রধানমন্ত্রী একটা কি বলবো, প্রধানমন্ত্রী হিসেবে একটা কল দিয়েছেন যে আপনারা এই কাজটা করুন। সেটাকে এখন যতই অঙ্কন বলুক না কেন, এটাকে রাজনীতির সাথে আলাদা করে দেখতে কেউ তো দেখবে না। যেটাকে শাহজাহানকে নিয়ে যে কথাটা হচ্ছে, দেখো আমি তিনটে কথা খালি বলছি। একটা ইডিসি, এটা হ্যাঁ একদম তৃণমূল মাঝে মধ্যেই বলে যে ইডিসিবিআই সাকসেস রেট কত। আচ্ছা 3000 লোক অভিযুক্ত, 4 জন গ্রেপ্তার, রাজ্য পুলিশের সাকসেস রেটটা কত দাঁড়াচ্ছে হিসেব করে দাঁড়ালে? কত দাঁড়াচ্ছে সাকসেস রেটটা? অনিন্দা বলার সময় নিশ্চয়ই বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমাদেরকে এটা বুঝতে হবে কেন ধরছে না। প্রশ্নটা খালি শাহজাহানের নয়, যারা তখন গিয়ে ইডির অফিসারদের ওপর চড়াও হলেন, মারধর করলেন, একজন ইডি অফিসারকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হলো, কেন তাদের সেই ক্যামেরায় আইডেন্টিফাইড লোকেদেরকে কেন ধরা হচ্ছে না? এর থেকে প্রমাণিত হয় যতই এরা বলার চেষ্টা করুক না কেন, এটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল। এটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, এটা তৃণমূলের কথায় কিছু মানুষকে এগিয়ে দেওয়া হয়েছিল ভাঙচুর করতে। আজকে যদি তৃণমূলের পরিচালিত পুলিশ আবার তাদেরকে গিয়ে ধরে, এই লোকগুলোকে 3 মাস পরে লোকসভা ভোটের সময় আর বুথ দখল করতে পাঠানো যাবে না। তখন এরাই বলবে যে ভাই তোমরাই মারতে পাঠাও, তারপর তোমরাই গ্রেফতার করো। এক্স্যাক্টলি, যেই গ্রেফতার হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন তো ভোটার কাজ যাতে না করতে পারে। এই কারণে